আহা আমার সোনা রে, আহা কি দরদি, আহা সাংবাদিকদের মেরেছে, বাপরে বাপ, সব মোল্লারে মেরেছে, সব মোল্লারে মেরেছে, চিহ্নিত করা হয়ে গেছে, ধরে ধরে এবারে জেলে ঢোকানো হবে। আহা মোর সোনা গো, লেগেছে, দরদ হয়েছে। সাংবাদিকদের মেরে ফেলেনি ভালো বলতে হয়, এরা তো চেয়েছে। সে দিল্লিতে তো ভালো করে পেটাই করেছে, দিল্লিতে কোনো সাংবাদিক ঢুকতে পারছে না, সোনারা ঢুকতে পারছে না, সোনা, আহা মোর সোনা গো, দিল্লিতে ঢুকতে পারছে না, শুধু সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছে তারাই ঢুকতে পারছে, নাহলে কোনো সাংবাদিকের দম নেই ঢোকার। এখানে এরা মাস্টারি করে ঢুকতে গেল। আর শুক্রবার স্পেশাল ডে, শুক্রবার স্পেশালি ডে, সত্যি স্পেশাল ডে, শুক্রবার স্পেশাল ডে। কারণ মুসলিমরা শুক্রবারে নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে, প্রত্যেক দিনই নামাজ পড়ে। আগের মুখ্যমন্ত্রী বলে গেছিল শুক্রবার স্পেশাল ডে, ও আগের মুখ্যমন্ত্রীর কথা গুলি মারেন। 1400 বছর আগে থেকে শুক্রবার স্পেশাল ডেই ছিল, আর আছে, আর থাকবে। আর 2 নম্বর হচ্ছে অত দরদি সারা এত মিথ্যা প্রচার করে সাংবাদিকরা, এত মিথ্যা প্রচার করে, ওদের ভালো করে ধোলাই দিয়েছে তো এখন তাদেরই এ করছে। ছাত্রদের কি হয়েছে সেটা দেখতে দরকার নেই, মানে ওরা ছাত্র না, এক হিসাবে ছাত্র না ওরা, মানে মুসলিম মানে কোনো ছাত্র না, মুসলিম মানে জিহাদি, সংগ্রামী সংগ্রামী। আর আদার্স যারা পার্ট আছে, ওই জন্য বারবার করে বলছি, মুসলিমরা কোনো অ্যাঙ্গেলে প্রতিবাদী মিছিলে যাওয়া যাবে না এখন, এই মুহূর্তে। একটা টাইম আসবে যখন হিন্দু ভাইরা মার খাবে, যখন সনাতনী ভাইরা মার খাবে, তখন আমাদের ঝেঁপিয়ে পড়া দরকার আছে, তখন, এখন না। এখন আন্দোলন চলছে, চলুক না, অত ফেসটাকে সামনে করার কোনো দরকার নেই। কেন ফালতু ফালতু কেস দিয়ে দেবে, টার্গেট করে করে মুসলিমদের দেবে, যেরকম বারাইপুরে দিয়েছিল সেই রকম ভাবেই এটাও দেবে। আর নতুন কাজে গু খাচ্ছে তো, এখন অনেক কিছু করবে, অনেক টেস্ট করবে, বুঝতে পারলেন তো। আর কথা হচ্ছে যে ওই যে সাংবাদিকদের ভালো করে কেলিয়েছে, এটা আর একটু বেশি কেলানো দরকার ছিল, খুব ময়ূককে দরকার ছিল, ময়ূক কুসুমকে দরকার ছিল। ও শালা খুব কুসুম করে, বাইরে বাড়াতে পারিনি, ও অন্যজনকে পাঠিয়েছিল, তারা কেলানি খেয়ে গেছে, বুঝলেন। অত দরদি সাজার দরকার নেই, যে যার কর্মের ফল সে তার ভোগ করবে, এটা তো লিখিত আছে, যেরাম কর্ম করবে সেরাম ফল পাবে। সিঙ্গার অরিজিৎ সিংকে ব্যান্ড করে দেওয়া হলো, তাকে বহিষ্কার করা হলো, তার গান কেউ শুনবে না। তার কি কারণটা কি, তার দোষটা কি? তার কারণটা হচ্ছে আমাদের যে ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা হাজার হাজার লক্ষ লক্ষ সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চালু করেছে, তাকে সাপোর্ট করেছে। সেই জন্য অরিজিৎ সিংকে বিভিন্নভাবে কমেন্ট করেছে। একটি কমেন্টের তো নেগেটিভ কমেন্টকে অরিজিৎ সিং খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। সাধারণত এই ধরনের কমেন্ট এড়িয়ে যায়, কিন্তু অরিজিৎ সিং এর এত সততার পরিচয় পেয়েছি, ভালো মানসিকতার পরিচয় পেয়েছি। তিনি সেই ব্যক্তিকে বলছে আপনার আমি আর গান শুনবো না, আপনার আমি এতদিন ফ্যান ছিলাম, আপনি কেন এই দলকে সাপোর্ট করছেন ছাত্রছাত্রীদের। অরিজিৎ সিং সেখানে বলেছে যে আপনার মতো ফ্যানের ফলোয়ারের আমার কোনো দরকার নেই, আমি যেই অন্যায় দেখছি তার সঙ্গে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে, বর্তমান সরকার যে অন্যায় করছে সেটা আমি সহ্য করতে পারছি না। আমি ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে 100% সাপোর্ট করব। আপনাদের মতো ফ্যান ফলোয়ারে আমার কোনো দরকার নেই, আপনারা চলে যান। অরিজিৎ সিং সত্যি মানে বিজেপির কত নিষ্ঠুরতা, কত মানে নির্দয় হৃদয় না হলে অরিজিৎ সিং এর এই সাপোর্ট করাকে সহ্য না করতে পেরে তাকে বলছে যে অরিজিৎ সিং এর গান কেউ শুনবে না। চিন্তা করুন, আপনারা শুধু চিন্তা করুন, আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে মার খাচ্ছে, প্যালেট গান ইউজ করা হচ্ছে, সেখানে ওই বিজেপির নেতা নেত্রী ভক্তদের, অন্ধভক্তদের কোনো মায়া দয়া নেই। এই বিজেপির যে কতগুলো গোবর অন্ধভক্ত আছে না,
তারাই কিন্তু আমাদের দেশকে ভুল পথে চালনা করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের ছেলেমেয়েরা একদম নির্দোষ, শান্তিপূর্ণভাবে তাদের সঠিক চাহিদার জন্য তারা আজকে রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, মিছিল করছে, বিক্ষোভ দেখাচ্ছে। আর সেখানে যদি এখানে মানে এই ধরনের কিছু নেগেটিভ মানুষজন এসে সেটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করে, আপনারা সফল হবেন না। আজ ভারতবর্ষ যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের ছেলে মেয়েরা চলছে, তার সঙ্গে তাদের পেরেন্টসরাও রয়েছে। সারা ভারতবর্ষের লোক এখন এই বিজেপির বিরুদ্ধে চলে গেছে। যারা বিজেপিকে ভোট দিয়ে সত্তায় এনেছিল, পদ্ম ফুলে ছাপ দিয়েছিল, তারা এখন বিজেপিকে সহ্য করতে পারছে না। তারা ওই অন্ধভক্তের মতো মানে দেশের থেকে কোনো সরকারকে বড় করে দেখে না। সবার আগে দেশের স্বার্থ, তার উপরে কিছু হতে পারে না। কোনো বিবেক সম্পন্ন মানুষ কোনো সরকারের এই অন্যায় কাজকে প্রশ্রয় দেবে না। যদি কোনো তার এতটুকু শিক্ষা থেকে থাকে কোনো ব্যক্তির, সে যদি বিজেপির সাপোর্টার হয়, সে যদি বিজেপির এই অন্যায়কে সাপোর্ট করে, তাহলে বলবো তারা দেশের নাম্বার 1 গদ্দার, তাছাড়া কিচ্ছু না। বন্ধুরা, তোমরা তোমাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। কে এই অভিজিৎ কে? তার শিক্ষাগত যোগ্যতা কি জানেন কি? অভিজিৎ হলো একটা মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ ছেলে, কিন্তু তার পড়াশোনাটা মোটেও সাধারণ ছিল না। পুনে থেকে সাংবাদিক স্তরে স্নাতক পাশ করেন, তারপর তিনি আমেরিকায় যান। সেখান থেকে বোস্টন বিশ্ববিদ্যালয়, আমেরিকার অন্যতম কমিউনিকেশন স্কুল থেকে মাস্টার ডিগ্রি করেন পাবলিক রিলেশন। এর মানে বুঝতে পারছেন? তিনি নেহাতি রাস্তার আন্দোলনকারী নন। যার এইসব বিষয়ে পড়াশোনা আছে, তিনি কোনোদিনই নেহাতি রাস্তার আন্দোলনকারী নন। মিডিয়া, রাজনৈতিক বার্তা আর ডিজিটাল ক্যাম্পেনিং এইসব বিষয়ে তার প্রফেশনাল পড়াশোনা ছিল বা আছে। দেশের ফিরে তিনি কাজ করতে শুরু করেন দিল্লি সরকারের সাথে আম আদমি পার্টি জননার কমিউনিকেশন টিমে। তারপর 2026 সালের মে মাসে প্রধান বিচারপতির একটা মন্তব্যে তিনি এই ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠা করেন। তাহলে ভাই, ভারতের গোয়েন্দা দপ্তর পুরোপুরি ভেঙে পড়েছে, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। না হলে সন্দেশখালিতে বসে সনাতন ঘোষ কি করে বলতে পারে যে দিল্লি আন্দোলনে চায়না আর ডিপ স্টেটের ফান্ডিং আছে? মানে তুমি চিন্তা করো, ভারতের গোয়েন্দা দপ্তর জানতে পারলো না, এই ভক্তরা জেনে গেল। আর ভাই, আমাদের মিডিয়া, সত্যি এদের নিয়ে কোনো কথা হবে না। মিডিয়ার কাজ ছিল জনসাধারণের কণ্ঠ হওয়া, কিন্তু সেই মিডিয়া সরকারের কন্ডম হিসাবে কাজ করছে। তাও আবার কি ফ্লেভার জানেন? মেলোডি ফ্লেভার। মানে মেলোডি ফ্লেভার আলা এই গদি মিডিয়া সরকারের প্রোটেক্টর হিসাবে কাজ করছে। দিল্লির আন্দোলনকে সাহায্য করতে সরকার পুলিশ, র্যাব এগুলো তো নামিয়েছেই, এবার সঙ্গে নামালো হচ্ছে ভক্তদের। এই যে বেশ কয়েক মাস আগে পাটনার একটা রেল স্টেশনের বিক্ষোভের ঘটনাকে একই করেছে, দিল্লির সঙ্গে জুড়ে দিয়েছে। মানে কোথায় দিল্লি আর কোথায় পাটনা রেল স্টেশনের ঘটনা? বুঝবে এই ভক্তরাও একদিন বুঝবে, যেদিনকে ওই পেপার লিক হওয়া ভুয়ো ডাক্তাররা যেদিনকে এদের পরিবারের কাউকে ঠ্যাং অপারেশন করতে গিয়ে মাঝের ঠ্যাং অপারেশন করে দেবে, সেদিনকে এরা বুঝবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? ওই যে অভিজিৎ দীপকে একটা ইন্টারভিউ দিচ্ছে, ও বলছে যে একটা আসলাম নামের ছেলে পানি দিত, শুধু পানি ডেলিভারি করতো। কে দিত, কোথা থেকে আসতো কেউ জানে না, কিন্তু ও পানি ডেলিভারি করতো। ওর ঘরে পুলিশ চলে গিয়েছে, দিল্লি পুলিশ। আরেকটা ছেলেও ছিল, তার শ্বশুর বাড়ি চলে গিয়েছিল। তাহলে মুসলিমরা কেন এত লাঞ্ছিত, বুঝতে পারছেন তো? ওই জন্য মুসলিমদের কোনো আন্দোলনে ফেস একদম সামনে রাখা যাবে না। যদি সামনে থাকো, উমর খালিদ আর সার্জিল ইমাম এখনো পর্যন্ত 5 বছর পড়ে আছে জেলের মধ্যে। এই কারণে ভিডিওটাও দেখেন, অভিজিৎ দীপকে যে কথাটা বলছে
খুব বেদনা দেয়, ওরও খুব খারাপ লাগছে যে মুসলিম হওয়াটা এই দেশে কি মানে অন্যায়ের কাজ, ভারতবর্ষে কি মুসলিম হওয়াটা এতই অন্যায়ের কাজ। ভারত তো আমাদেরও, মুসলিমদেরও ভারত আছে, তো তাহলে এত খারাপ নজরে দেখেন কেন? যেই থেকে 2014 পর থেকে মুসলিমদের এই নজরটাই দেখছে সবাই। তাদের মধ্যে এমন একটা বীজ ঢুকিয়ে দিয়েছে, সেই বীজটাকে কাজে লাগিয়ে আজকের মুসলিমদের মানে সব জায়গায় অবহেলার চোখে দেখছে, বুঝতে পারলেন? তো সেই জন্য অনেক সময় মনে হয় এগিয়ে যায় দেশের জন্য, অনেক সময় পিছন হতে হয় দেশের জন্য, বুঝতে পারলেন? হয়তো ভাববে যে এ খালি ফোনেতেই বলছে, না, অনেক জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম যে মুসলিমরা সব জায়গায় কোনো কারণে যদি কোনো ট্রেডমার্ক হয়ে যায় সঙ্গে সঙ্গে জেল, নো বেল, ঠিক আছে? প্রমাণ সবাই দেখছে। অভিজিৎ দীপ্তের কথাটাও শুনে নেন। असलम नाम का एक इंसान है जो पानी की बोतल ला रहा था, पानी की बोतल प्रोवाइड कर रहा था। उसका एड्रेस ले लिया गया। रात के 9 बजे असलम के घर दिल्ली पुलिस के 6 ऑफिसर्स पहुंच जाते, पूछ रहे किस पार्टी के हो, क्या हो और क्यों पानी पहुंचा रहे हो। घर पहुंच गए? घर पहुंच कितने बजे? रात के 9 बजे। शिट मैन। और असलम के अलावा और एक था, उसका मुझे नाम याद नहीं आ रहा, उसकी तो ससुराल तक पहुंच गए।